যায়নি কেন? আরে আমার সাথে আপনি আমি শুরু করছি গত কিছুদিন সাধারণ জনগণের দেশে একটা দুর্যোগ অবস্থা তৈরি হয়েছিল। তো এখানে অনেক প্রশাসন ব্যবস্থাপনা মারা গেছে। আজকে এই যে মূল কারণ হলো আমরাও ঠিক ওই বৈষম্য ছাত্ররা আমরাও এই লোক সাধারণ সেম বৈষম্যের শিকার। আমরা এতদিন থেকে আমাদের হচ্ছে অনেকে আমাদের কাছে প্রশ্ন করেছেন যে বিগত 15 বছর বিগত 15 বছর সারা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কণ্ঠটা শুধু একটা বিভিন্ন জায়গায় যে এরকম আমাদের পক্ষ থেকে বিভিন্ন আমাদের এই অনুপ্রেরণা আমাদের এই দেশের এবং আমরা স্বাধীনভাবে আমাদের ন্যায্যভাবে আমাদের আন্দোলন করতেছি। আমার সদস্য আজকে এই আস্থা জনগণ দেশে অশান্তি এভাবে পরিস্থিতি সৃষ্টি করে কোনো যুক্ত হয়েছিল আজ পর্যন্ত কোনো মিডিয়া কোনো সাংবাদিক কোনো অফিসারকে কোনো অনেক নিয়োগ হয়েছে আপনাদের কোনো কেউ বলতে পারেননি যে আপনারা আনসার ঘোষণা কেন এই প্রশ্নটা কোনো মিডিয়া করতে পারেনি। আমি এই প্রশ্নটার উত্তর দিচ্ছি একজন আনসার মাত্র 16,000 টাকা এই 16,000 টাকা বেতনে তার পরিবার চালাইতে হয় সে নিজে চলে। যার কারণে আরেকটা ব্যাপার হলো আমাদের চাকরিটা যদিও 18 থেকে 50 বছর বয়স পর্যন্ত কিন্তু এর মধ্যে 3 বছর আপনার সার্ভিস করার পরে বিনা বেতনে 6 মাস সে চাকরির যোগ্যতা নেই। যার কারণে একটা আনসারের পারিবারিক থেকে শুরু করে ব্যক্তিগত অনেক আর্থিক সম্পদের দেখা যায় এবং আনসার অবৈধ সব আনসার না কিছু কিছু আনসার এখন তাদের ব্যাপার হলো আমাদের যে দাবিগুলো আমাদের প্রাণের দাবি শুধু আমাদের দাবি না আমাদের প্রাণের দাবি আমরা আনসার সদস্য আপনারা দেখেন সাংবাদিক ঢাকার বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতাল তারপর হচ্ছে এয়ারপোর্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা তার মধ্যে বিএমপি থেকে শুরু করে থানা পুলিশ একজন পুলিশ প্রায় 36 থেকে 38 হাজার টাকা বেতন পেয়ে 8 ঘন্টা ডিউটি করে 1 বছর মধ্যে 16 ঘন্টা ডিউটি করে একজন আনসার সদস্য 16,000 টাকা বেতনে সেম ডিউটি করে সেম দায়িত্ব পালন করে। এখন ব্যাপার হলো তাদের আর আমাদের অন্য বাহিনীর মধ্যে বৈষম্য অনেক কিন্তু আইনের বেলায় একজন আনসার সৈনিক যদি কোনো গাফিলাতি করে ওই পুলিশের মতোই কিন্তু তাকে সাদা ভোগ করতে হয়। এখন মজার ব্যাপার যেটা আমরা যদি অন্যান্য বাহিনীর মতোই সাদা ভোগ করি অন্যান্য বাহিনীর মতোই অস্ত্র বহন করি তাহলে আমাদের বৈষম্য কেন? এটা হচ্ছে জাতির কাছে আমাদের একটি প্রশ্ন। আর এই আন্দোলন থেকে আমি ছাত্র বৈষম্য আন্দোলনকারী যেসব নেতা আছে তাদের কাছে বিনীত অনুরোধ করবো যে আমরা সদস্য সত্যিই অসহায় আমাদের একটা জাতীয় বেতন স্কুলের প্রয়োজন আছে আমাদের পরিবার আছে আমাদের পরিজন আছে আপনারা আমাদের পাশে থেকে আমাদেরকে সহযোগিতা করুন এবং রাষ্ট্রকে অবগত করুন। আরেকটা ব্যাপার আনসার জাতীয়করণ করতে সরকারকে খুব বেশি অর্থায়ন করতে হবে তার কারণ আনসার যে সরকারি সংস্থায় আছে এই সংস্থা থেকে প্রতি মাসে আমাদের বেতন গ্রহণ করে এই টাকাটা যদি সরকার রাজস্ব খাতে প্রতি মাসে নেয় এবং আমাদের মাসে বরাদ্দ দেয় তাহলে সরকারের খুব বেশি কষ্ট হবে না এই সোশ্যাল আনসার পরিচালনা করতে। এবং আমাদের আরও যুক্ত আছে আমাদের একটা সংগঠন আছে যেটা আমাদের মূল প্রাঙ্গ এখান থেকে আমাদের নেতৃত্ব আসে এখান থেকে আমরা দেশের শান্তি শৃঙ্খলা উন্নয়ন কিনে সেখানে আমাদের একটা আনসার সদস্যর জায়গা নেই। এটা তো অনেক বড় একটা বৈষম্য যেখানে শুধু ব্যাটালিয়ন আছে এটা তো হওয়ার কথা না। আমরা দাবি জানাবো আমাদের প্রত্যেকটা জেলা অফিসে আনসার থাকবে অভিযোগ সাধারণ আনসার নিয়োজিত থাকবে বিভিন্ন অফিসিয়াল কাজে আনসার যাবে ক্যাম্পে হেডকোয়ার্টার থেকে আনসার সদস্য হেডকোয়ার্টারেও সমান অধিকারে আনসার সদস্য থাকবে। আমাদের যে ট্রেনিং সেন্টার একাডেমি ছবিপুরে সেখানেও আনসার সদস্য রাখতে হবে এবং আমাদের আনসার যে উপজেলা পর্যায়ে যে অফিসার কর্মকর্তা সে একজন
গেজেটের কর্মকর্তা। তার ওখানে সর্বনিম্ন 10 জনের একটা ব্যারাক সিস্টেম করে ঠিক থানা পুলিশের মতো যাতে দেশের যে কোনো দুর্নীতিকর সময় পুলিশ কিংবা অন্যান্য বাহিনীকে আমরা উপজেলা পর্যায়ে একটিভাবে সহযোগিতা করতে পারি। সেম যেভাবে এই অনুদানে আছে জাতীয়দের নিরাপত্তা নেই এখানে আনসার অফিসারদের ওখানে একটা নির্ধারিত নিরাপত্তা আছে। আর আমরা যেভাবে বিগত দিনগুলোতে নির্যাতিতের শিকার হয়েছি, আমরা এই আন্দোলনের আগে 2017 সাল থেকে 24 সাল পর্যন্ত এ পর্যন্ত অনেকবার বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ফেসবুক, ইউটিউব বিভিন্নভাবে আমাদের অফিসারের দরবারে আমরা সবসময় বোঝানোর চেষ্টা করছি, বলার চেষ্টা করছি যে স্যার আমাদের রেস্টের সময়টা খুব কষ্ট হয়। এই রেস্ট কথাটা আপনারা নেবেন, আমাদের নির্ধারিত একটা চাকরির সুযোগ দেন, 18 থেকে 50 বছর বয়সেই রাখেন, আমাদের বেতন বৃদ্ধি করে দেন, রেশনের সুবিধা বাড়ায় দেন এবং প্রতি মাসে আমার মিনিমাম 2,000 টাকা করে কেটে নিয়ে আমার চাকরি শেষে একটা জীবনযাপনের পরিমাণ দিয়ে চলার সুব্যবস্থা করে দেয়। কিন্তু তখন তারা এই দাবি করার কারণে আমাদের এই সোশ্যাল মিডিয়া থেকে চিহ্নিত করে আমাদেরকে দল করে ডেকে নিয়ে পরিবারকে হুমকি ধামকি দিয়ে আমাদের বিভিন্নভাবে সার্টিফিকেট, অরিজিনাল সার্টিফিকেট, স্মার্ট কার্ড এগুলো জব্দ করে রাখে এবং আমাদের কন্ট্রোল করে রাখে। স্বাধীনতা বিগত 15-16 বছরে দেশে ছিল না, এটাই তার নজিরবিহীন প্রমাণ। একটা সৈনিক ন্যায্য অধিকার চাইতে যায়, তাকে গলা টিপে ধরা হয়, কন্ট্রোল করে ধরা হয়। এটাও তার নজিরবিহীন প্রমাণ যে স্বাধীনতা এই দেশে ছিল না। এখন স্বাধীনতা ফিরে এসেছে, আমরা সকলের কাছে অনুরোধ করবো, সাংবাদিক এবং বৈষম্যপূর্ণ আন্দোলনকারী সকল নেতাদের কাছে আন্দোলন করবো, দেশের সুশীল সমাজের কাছে আন্দোলন করবো। আমরা আনসার দেশের শত্রু না, আমরা আনসার দেশের নাগরিক, আমরা আনসার আপনাদের ভাই, আমরা আনসার আপনাদের সন্তান। আমাদের সুন্দর একটা ভবিষ্যৎ আছে, আমরা সুন্দর একটা ভবিষ্যৎ নিয়ে চলতে চাই। আমাদের চাওয়া বেশি কিছু না, আমরা বিশেষ করে হইতে চাই না। আমরা চাইছি যে আপনার ভাইরা বলছে যে চাকরিটা জাতীয় পরিচয়, আর আপনি যেহেতু বললেন যে আপনাদের বেতন তো এইখানে একটু পাচ্ছ, যদি চাকরিটা জাতীয় করে নয়, যদি বেতনটা না বাড়ায় আর যদি বেতন বাড়ায়, যদি চাকরিটা জাতীয় করে না হয়, এই ক্ষেত্রে আপনারা কি করবেন? না না, কিন্তু আপনাকে বলেছি কথাটা বুঝতে হবে। আমি বলছি এই আন্দোলনের আগে আমার কথাটা সবাই বলতে হবে। আমি বলছি এই বর্তমান আনসারের যে পরিস্থিতির আগে যখন দেশের পরিবেশ স্বাভাবিক ছিল, তখন আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে স্বাভাবিকভাবে অফিসারদের প্রস্তাব প্রেরণ করছি এবং চেষ্টা করছি যে স্যার আমাদের রেস্ট কথাটা উঠায় না। তাহলে আজকে যদি তারা আমাদের এই রেস্ট কথাটা উঠায় নিত, তাহলে আনসারের এই ভূমিকা হইত না, আনসার আসতো না, আনসার স্বাভাবিকভাবে অবশ্যই চাকরি করে যাইত। কিন্তু যখন আমাদের প্রস্তাবটা তারা প্রত্যাখ্যান করছে বিগত 17 থেকে 23 সাল পর্যন্ত এবং বিভিন্ন আনসার সদস্যকে এই ন্যায্য দাবি আদায়ের জন্য ফেসবুকে পোস্ট করার জন্য, লেখালেখির জন্য হেডকোয়ার্টারে ডেকে নিয়ে স্মার্ট কার্ড, সার্টিফিকেট এবং ফ্রিজ, কালো তালিকা সহ বিভিন্ন সাজা দিয়েছে শুধু ন্যায্য দাবি আদায়ের জন্য, কথা বলার জন্য। তখন আমরা বাধ্য হয়ে এই রাজপথে নেমে এসেছি এবং এই রাজপথে নামার প্রধান অনুপ্রেরণা আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এবং আর একটা আমি কথা ক্লিয়ার করে বলি, সেনাবাহিনীর যে 2 জন বা 3 জন অফিসার এই ডিপার্টমেন্টে থাকে তাদের বিন্দু পরিমাণ কোনো দোষ নাই, কারণ এই ডিপার্টমেন্টে তারা আসে 3 বছরের জন্য। আমাদের বিসিএস ক্যাডার আছে, আনসার 442 জন আনসার ক্যাডার আছে, তারা কখনোই আমাদের ভালো চায় নাই, কখনোই আনসারকে মুখ খুলতে দেয় নাই। আমি কোনো সেনা অফিসারের দোষ দিব না। সাবেক সেনাপ্রধান, সাবেক মেজর জেনারেল মিজানুর রহমান শালীম স্যার বিগত সময় ছিল এই দপ্তরে, আমাদের আনসারকে অনেক কাজ করার তিনি চেষ্টা করছেন এবং আমরা চিনি ডাল পাইতাম না, সেটা অনেক প্রক্রিয়াধীন করে দিয়ে গেছেন এবং চলমান করে দিয়ে গেছেন। এখান থেকে আমরা বুঝি সেনাপ্রধানরা যথাযথভাবে আমাদের মূল্যায়ন করতে চায়, কিন্তু আমাদের এই 442 জন অফিসারের মধ্যে অনেক প্রকার সমস্যা, এদের মধ্যে ঝামেলা আছে। আনসারেও অনেক অফিসার দেশে বিভিন্ন সময় দেশের অরাজকতায় তাদেরকেও এক এক করে চিহ্নিত করে দেশ থেকে বিতাড়িত করা হোক বা চাকরিচ্যুত করা হোক। কারণ যে অফিসাররা সৈনিকদের ভালো চায় না, যে অফিসাররা সৈনিকদের ন্যায্য দাবি আদায়ের ক্ষেত্রে কণ্ঠরোধ করে রাখে, তারা অবশ্যই দেশের শত্রু। তারা যদি আজকে আমাদের কণ্ঠরোধ করে না রাখতো, তারা যদি আমাদের দাবি পূর্ণর সাথে সহানুভূতি প্রকাশ করতো সেই 17 থেকে 23 সাল পর্যন্ত, তাহলে আনসারকে আজকে এই রাস্তায় নামতে হতো না। এই সকল বাংলাদেশি বা শাহবাগের পরে জনসাধারণকে ভোগান্তি ভুগতে হতো না। আমি মনে করি এটা আনসার সদস্যদের ব্যর্থতা না, এটা রাষ্ট্রের ব্যর্থতা কিনা জানি না, রাষ্ট্র আনসার সম্পর্কে কতটুকু জানে। আমি মনে করি
এবং এখনো আপনারা বিশ্বাস করবেন না, আমার কাছে প্রমাণ আছে। আনসার অফিসার আমরা আন্দোলন করার কারণে আজকে দিনে গতকালকে আমরা কর্মবিরতি দিছি। আজকে দিনে চট্টগ্রাম জেলা অফিসে আমাদের আনসার সদস্যরা গেছে, ঘেরাও করছে যে আমাদের জাতীয়করণ করতে হবে, জাতীয় পে স্কেলে আনতে হবে বা বেতন স্কেলে আনতে হবে। এই যাওয়ার জন্য আমাদের এক আনসার ভাইকে একজন বিসিএস আনসারকে লাঠি মারছে। এখন আনসার অফিসার আমাদের কেন জাতীয় করবে না, তার পিছনে রহস্যটা একটু বলি। একটা আনসারের বেতন 18,000 টাকার উপরে, এখান থেকে প্রতি মাসে 20% করে পার্সেন্টেজ কাটা হয়, এটা মন্ত্রণালয়ে জমা হয়। আমাদের জানা নাই আজ পর্যন্ত 1948 থেকে শুরু করে 2024 পর্যন্ত এই টাকাটা আসলে আনসার অফিসার খায় বা সরকারি কোষাগারে যায়, এটার হিসাব আজ পর্যন্ত কোনো আনসারের কমান্ডার, সহকারী কমান্ডারকে বলতে পারবে না, এবং তারাও আমাদেরকে এই উত্তর দিতে প্রস্তুত নয়। অতএব এসব আমরা দেশের ভোগান্তি চাই না, আমরা সকল সুশীল সমাজের কাছে প্রস্তাব দিতে চাই। আমরা দেশের জনগণ, এই দেশ আমাদের। আমরা দেখতেছি অলরেডি আমাদের দক্ষিণবঙ্গে কয়েকটা জেলা পানিতে ডুবে যাচ্ছে। আমরা এর মধ্যে দিয়ে আরেকটা প্রস্তাব রাখতে চাই, সারা বাংলাদেশে যে 54,000 আনসার আছে তাদের একদিনের হাজিরা কর্তন করা হোক, কর্তন করে এই বন্যাত্মদের মধ্যে বিতরণ করা হোক। এটা আমরা করবো, আমরা দেশের শত্রু না। আর আমরা বর্তমানে যে চাওয়াটা চাচ্ছি সরকারের খুব সহজ, এবং আবারও বলতেছি আপনারা দয়া করে যত প্রেস মিডিয়া আছে পৌঁছে দেবেন। সরকার চাইলে জরুরি বৈঠক দিয়ে একটা আইন তৈরি করে বেসরকারি সংস্থা থেকে যে বেতন ভাতাগুলো আমরা পাই, এগুলোর রাজস্ব খাতে প্রতি মাসে জমা নিয়ে তারা আমাদেরকে বাৎসরিক বরাদ্দ দিয়ে একটা নির্ধারিত আইন করে আমাদের ন্যূনতম 18তম গ্রেডে তারা চাকরি চাইলেই দিতে পারে, চাকরিটা বহাল করতে পারে। আর এখানে আনসারে 2017 পর থেকে এসএসসির উপরে ইন্টার অনার্স ছেলে পেলে দিয়ে ভরা। আরেকটা মজার ব্যাপার দেখেন, আপনাদের সাংবাদিকের কাছে আমার প্রশ্ন, বাংলাদেশে এরকম তীক্ষ্ণ দপ্তর বা কোথাও আছে যে একজন কর্মচারী তার ভালো চাইতেই পারে, এটা তো তার নৈতিক অধিকার। কিন্তু আমরা এমন একটা বাহিনীতে চাকরি করি, আমরা নৈতিক বা ন্যায্য দাবি চাইতে গেলে আমাদের বিসিএস অফিসাররা বলে যে চাকরি ভালো না লাগলে ছেড়ে দিয়ে চলে যান। তো বিনীত অনুরোধ করব, আপনারা যদি আমাদের আইন পরিবর্তন করার ক্ষমতা না রাখেন, আমার মন্ত্রণালয়ের প্রতি অনুরোধ যে তারা আমাদেরকে বলে যে বেকারত্ব দূরকরণের চাকরি করি আমরা, তাহলে মন্ত্রণালয়ের কাছে অনুরোধ, যারা বিসিএস ক্যাডার আছেন এদের আইন আপনারা 3 বছর করেন, 3 বছর তারা চাকরি করবে, পরে 6 মাসের রেস্টে যাবে এবং নতুন বিসিএস বেকারত্ব দূরকরণের জন্য আসবে। দেশে কোনো অশান্তি যেখানে আপনাদের কাছে আমার প্রশ্ন জাতির কাছে, যেখানে একজন চাকরিজীবী 50,000, 60,000, 1 লক্ষ টাকা বেতনে 59 বছর পর্যন্ত সার্ভিস করে তাদের পরিবারের নিজের আশা আকাঙ্ক্ষা এবং চাহিদার শেষ থাকে না, সেখানে একজন আনসার 16,200 টাকা বেতনের চাকরি করে এই 3 বছরের চাকরি করে কিভাবে বেকারত্ব দূর হয়, এই প্রশ্নটা আমার জাতির কাছে থাকলো, সাংবাদিকদের কাছে থাকলো। আমি আবারও বলতে চাই যে আপনারা সুশীল সমাজ, দেশে যে প্রধান 5 উপদেষ্টা আছে তাদেরকে একটু জানাবেন ব্যাপারটা, যে আনসার প্রকৃত পক্ষে আমরা কষ্ট করি, আমরা প্রত্যেকটা বাহিনীর সাথে। আরেকটা বিষয় অবগত করি, গত কয়েকদিন আগে আপনারা অবগত যে জ্বালানি ও খনিজ সম্পদ যে মন্ত্রী বনানীতে ওনার বাসায় রেড করা হয়েছিল, ওখানে কিন্তু গ্রাম পুলিশ আসলে, ওখানে আনসার, সেনাবাহিনী, র্যাব, এরা পুলিশ মিলেই কিন্তু অভিযানটা চালাইছিল। তো আমরা যদি প্রত্যেকটা বাহিনীর মতো অস্ত্র বহন করি, 24 ঘন্টায় আমাদের চেন অফ কমান্ডে ডিউটি করতে হয়, তাহলে অবশ্যই আমরা এদেশের জনগণ হিসেবে, এদেশের ভাই হিসেবে, এদেশের ভাস্তা হিসেবে, একজন সৈনিক হিসেবে দেশের কাছে আমাদের দাবি থাকতেই পারে যে আপনারা একটা সুন্দর জীবনযাপন আমাদের দেন, আমরা এই দেশকে সুন্দরভাবে গড়ে তুলি, আমরা এই দেশের ঘুষ দুর্নীতি বন্ধ করে দিয়ে স্বাভাবিকভাবে নতুন করে একটা রূপায়িত বাংলাদেশ করি, এবং এই সহযোগিতা আপনারা সবাই আমাদের করবেন। দেশের যত সুশীল সমাজ আছে, উপদেষ্টা মহোদয়রা আছে, সকল ব্যক্তিবর্গের কাছে, এবং বৈষম্য কোটা আন্দোলন বিরোধীকারী যে ভাইরা আপনারা আন্দোলন করেছেন, নেতৃত্ব দিয়েছেন, তাদেরকেও আমরা বিনীতভাবে আবেদন করি যে আমাদের বিষয়টা ভাই অচিরেই যত দ্রুত আমাদের জাতীয়করণ হবে, আমরা যত দ্রুত মনে করবো যে গ্রেড 18 হয়ে গেছে, জাতীয়করণের আওতায় আনসার চলে আসছে, গ্যাজেট প্রকাশ হয়েছে, তত দ্রুত আমরা এই রাজপথ ছাড়বো। যতক্ষণ আমাদের গ্রেডটা পরিপূর্ণ হবে না, ততক্ষণ আমাদের এই আন্দোলন চলছে।
চলবে। আসসালামু আলাইকুম। সংকট করবেন, কারণ মানুষ 2-4-5 অনেক ক্ষোভের কথা তো এই ভাই ওই যে আপনার সকল আনসারদের একদিনের বেতন কর্তন করে মানে লাস্ট একবার একটু বলেন। সংক্ষিপ্তভাবে মূল কথাগুলো বলে দেবো। এটাই বললে হবে, 30 সেকেন্ড বললে হবে, 30 সেকেন্ড। আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও জননিরাপত্তা মন্ত্রণালয়কে অবগত করি এবং তার সমন্বয়ক আছেন রাষ্ট্র উপদেষ্টা, তাদের কাছে এবং আমাদের যে মহাপরিচালক মহোদয় আছে তাদের কাছে 54,000 আনসারের পক্ষ থেকে এখানে অসল আনসার আছে, সবাই একত্রিত একমত যে অঙ্গীভূত সাধারণ আনসারের সারা বাংলাদেশের যত গার্ড আছে 54,000 আনসারের একদিনের হাজিরা কর্তন করে বন্যাত্মদের মাঝে বিতরণ করার জন্য তাদের দুঃখের সাথে একমত হওয়ার জন্য বিনীত অনুরোধ করতেছে। আজানটা শেষ হয়ে গেছে। অনেকগুলো মৌলিক দাবিগুলো তুলে নিতে, এগুলো যদি আমরা পারতে না পারি আমরা